অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস দূরপাল্লায় দুই নারী। উপন্যাসটি আমি মোট ৫টি পর্বে ভাগ করে পড়েছি। প্রথম ৪টি পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির শেষ পর্ব। দিতি সেন ঘড়ি দেখলেন। তারপর বললেন, আমি রান্নাঘর থেকে ঘুরে আসছি। তার দরকার নেই, অয়ন বলল। দুপুরে আমরা কোনো হোটেলে গিয়ে লাঞ্চ করতেই পারি। রাত্রের খাবার বাংলোয় আনিয়ে নিলেই হবে। চোখ বড় করলেন দিতি সেন। তারপর হনহনিয়ে রান্নাঘরে ঢুকে গেলেন। মিনিট ২ পরে ফিরে এসে বললেন, লাড়ু তো অর্ধেক কাজ করেই গেছে। হোটেলে খেতে গেলে বাড়ির খাবার নষ্ট হবে। আপনার দেখছি আমার উপর কোনো ভরসা নেই। আচ্ছা, মাকে জিজ্ঞাসা করে দেখুন আমি কেমন রাঁধি। ঠিক আছে, আপনি যা ইচ্ছে তাই করুন, আমি মেনে নিচ্ছি, অয়ন বলল। নিজের ঘরে বসে অয়ন টের পাচ্ছিল আজ বাংলোর চেহারা অন্যরকম। বেশ হইচই করে রান্না করছেন দিতি সেন। মাঝে একবার বেশ জোরে মাকে জিজ্ঞাসা করলেন, ভেন্ডি চিকেনের রেসিপি কি কি হতে পারে? বেলা 11:30টায় দরজায় এসে দাঁড়ালেন দিতি সেন। এই যে মশাই, কফি চলবে? না, অয়ন বলল। আজকের লাঞ্চ মনে হচ্ছে ফাটাফাটি হবে। কফি খেয়ে খিদে নষ্ট করতে চাই না। যা ইচ্ছে। আপনি কখন খাবেন? এখনই নিশ্চয় নয়। তাহলে মাকে লাঞ্চ দিয়ে দিচ্ছি, ওর স্নান হয়ে গেছে। অবশ্যই, অয়ন মাথা নাড়ল। দিতি সেন চলে যেতেই ফোন বাজল। বোতাম টিপে হ্যালো বলতেই শোভা কানেতকারের গলা কানে এলো। গুড মর্নিং, শোভা বলছি। গুড মর্নিং। কিরকম আছেন আপনি? অয়ন জিজ্ঞাসা করল। ভালো। আপনি কেমন আছেন? অনেকদিন আপনার খবর নেওয়া হয়নি। নতুন জায়গা, কোনো অসুবিধে হচ্ছে না তো? শোভার গলায় আন্তরিকতা স্পষ্ট। না, একটুও নয়। কোনো অসুবিধে হলে আমাকে জানাবেন প্লিজ। আচ্ছা। ফোন রেখে দিলেন ভদ্রমহিলা। অয়নের মনে হলো শোভা একজন টিপিক্যাল বাড়িওয়ালির মতো আচরণ করলেন না। ভদ্রমহিলার এই ব্যবহার তার বেশ ভালো লাগলো। হঠাৎ অয়নের ইচ্ছে হলো একটা বিয়ার খেতে। বিয়ার খেয়ে স্নান করলে খিদেটা বেশ জোরালো হয়। কিন্তু তার কাছে বিয়ার নেই। উইন্ডির ওয়াইন শপে গিয়ে নিয়ে আসতে হবে। ইতস্তত ভাবটা কাটিয়ে উঠে দাঁড়ালো সে। তারপর ঘরের বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই মোবাইল বেজে উঠল। নম্বরটা প্রথমে বুঝতে পারেনি সে। হ্যালো বলতেই ওপাশ থেকে কেউ বলল, আপনি কে বলছেন মশাই, বাঙালি তো? অবাক হলো অয়ন। হেসে বলল, আপনি কাকে চাইছেন? ও বাঙালি, আমাকে এই নাম্বার থেকে ফোন করা হয়েছিল। বুঝতে পেরেছি, আপনি আপনার দিদির সঙ্গে কথা বলবেন তো? দাঁড়ান দাঁড়ান, ওরা কি আশেপাশে আছে? অন্য ঘরে আছেন, আমি ফোনটা দিচ্ছি। ওহ, দাঁড়ান না। এই জায়গাটা কোথায়, মহারাষ্ট্রে? হ্যাঁ, জায়গাটার নাম উইন্ডি, সমুদ্রের ধারে। যাক চলে। ওরা তো গিয়েছিল সাই বাবার কাছে। ওখানে সমুদ্র নেই বলেই জানি। শুনুন, আপনাকে ওদের খুব প্রয়োজন। আপনি একটু ধরে থাকুন। ঘরের বাইরে এসে ওদের কাউকে দেখতে না পেয়ে মিসেস সেনের ভেজানো দরজা নক করতেই দিতি সেনের গলা কানে এলো। ইয়েস, কে? আমি অয়ন, আপনাদের ফোন এসেছে, দরজার বাইরে থেকে বলল সে। ভেজানো দরজা খুলে দিতি সেন বললেন, আসুন। ভেতরে ঢুকে অয়ন দেখল মিসেস সেন বিছানায় বসে আছেন। ফোনটা তার হাতে দিয়ে বেরিয়ে যাচ্ছিল। দিতি সেন বললেন, আরে যাচ্ছেন কেন, বসুন। মিসেস সেন হ্যালো বললেন। তারপর ওপাশের কথা শুনে বললেন, আমাদের সর্বস্ব হারিয়ে গেছে। টাকা, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মোবাইল, ট্রেনের টিকিট। এখনই আমার ঘরে গিয়ে ডান দিকের ড্রয়ার খুলে চেক বই বের করে প্রথম দুটো পাতা ছিঁড়ে কুরিয়ার করে দে। এসবিআই এর চেক বই থেকে পাতা দুটো নিবি। ঝন্টু, একটুও দেরি করবি না। দাঁড়া, কোন ঠিকানায় পাঠাবি বলে দিচ্ছি। অয়নের কাছ থেকে ঠিকানা জেনে মিসেস সেন তার ভাইকে জানিয়ে দিলেন। ওপাশ থেকে কিছু বলছিলেন ভদ্রলোক। মিসেস সেন বললেন, ঝন্টু, তুই কি চিরকাল নাবালক থাকবি? ওদের গল্প আমরা শুনতে চাই না, তুই জানিস না?
বলা নেই কওয়া নেই দুম করে পুরী চলে গেলি। যা বললাম এখন সেটা কর। দিতি সেন এগিয়ে গেলেন। মা, আমাকে ফোনটা দাও তো। মাথা নাড়লেন মিসেস সেন। না, যা বলার কলকাতায় গিয়ে বলিস। ভালোই ভালোই চেকের পাতা দুটো কুরিয়ার করে দিলেই বাঁচি। লাইন কেটে দিয়েছিলেন বৃদ্ধা। চুপচাপ দাঁড়িয়েছিল অয়ন। তার দিকে তাকিয়ে দিতি সেন বললেন, এই ভদ্রলোক আমার মামা। 60 পেরিয়ে গেছেন অনেক দিন, কিন্তু এখনো শিশুর মতো মস্তিষ্ক। ও, কিন্তু শিশুরা সরল হয়, ইনি তা নন। দিতি সেন বললেন, ওর এখনো ধারণা স্বামী স্ত্রীর একবার বিয়ে হলে কখনোই বিচ্ছেদ হয় না। অতএব আমারও হয়নি। পুরীতে আমার এক্স হাজবেন্ডের বাড়িটা তাই ওর আত্মীয়ের বাড়ি। ভাবুন তো। মিসেস সেন বললেন, ছাড় ওর কথা। আচ্ছা, কলকাতা থেকে কুরিয়ারে খাম পাঠালে এখানে আসতে কত সময় লাগবে? আজ যদি উনি পাঠান তাহলে পরশুর মধ্যে পেয়ে যাবেন। কাল বিকেলেও পেতে পারেন। তাহলে যে ট্রাভেল এজেন্ট টিকিটের কথা বলেছিলেন? না মা, আপত্তি জানালেন দিতি সেন। আর ট্রেনে অতটা সময় বসে থাকতে পারবো না। লাড়ুর কাছে শুনেছি মুম্বাই বেশি দূরে নয়, ওখান থেকে প্লেনেই ফিরে যাব। অয়ন হেসে ঘর থেকে বেরিয়ে গেল। বিয়ার কিনতে যাওয়ার ইচ্ছেটা আচমকা চলে গেল। নিজের ঘরে ফিরে এলো সে। যদি কাল চেকের পাতা পেয়ে যান ওরা, তাহলে স্টেট ব্যাংক থেকে টাকা তুলে পরশুর ফ্লাইট ধরা অসম্ভব হবে না। নইলে পরশুর বদলে তরশু। একটু একটু করে খারাপ লাগা তৈরি হলো অয়নের মনে। কটা দিন বাংলোতে বেশ সাংসারিক পরিবেশ তৈরি হয়েছিল। ওরা চলে যাওয়া মাত্র সেটা শেষ হয়ে যাবে। ওরা যদি পরশু চলে যান আর লাড়ু না ফিরে আসে, তাহলে বাংলোতে কথা বলার মানুষও পাওয়া যাবে না। কিন্তু এটাই তো সে চেয়েছিল, নির্জনতম জায়গায় একাকী থাকা। সেই চাওয়াটার সঙ্গে এই সমুদ্র তীরের বাংলো চমৎকার মিলে গিয়েছিল। তাহলে আজ মন খারাপ হচ্ছে কেন? সুদীপার চলে যাওয়াটার মতো বিশাল ঘটনার ধাক্কাও তো সে একসময় সামলে উঠতে পেরেছে। কথাটা অত্যন্ত সত্যি। সময় হলো সবচেয়ে বড় ওষুধ। এরা চলে যাওয়ার পরে একটু একটু করে আবার জীবন স্বাভাবিক হয়ে যাবে। ০.৫ ঘন্টা পরে চিৎকারটা কানে এলো। না, কেউ আতঙ্কে চিৎকার করছে না। এই শব্দ আনন্দে মানুষের গলা থেকে বেরিয়ে আসে। অয়ন চেয়ার ছেড়ে দরজার কাছে আসতেই দৃশ্যটা দেখতে পেল। মিনি সুইমিং পুলে জলপুরীর মতো ঘুরে বেড়াচ্ছেন দিতি সেন। মাথার চুল কাপড়ে বাঁধা, পরনে সংক্ষিপ্ত পোশাক। আগের দিনের মতো পিঠ কাঁধ থেকে সোনা ছিটকে বের হচ্ছে। মহিলা যেই বাংলোর দিকে ফিরে দাঁড়ালেন, চোখ বন্ধ করে ডুব দিতে যাবেন, অমনি তার ঊর্ধ্বাঙ্গ অনাবৃত হলো। সমস্ত শরীরে বিদ্যুৎ বয়ে গেল অয়নের। মারমেডের ছবি দেখেছিল সে, কিন্তু এই দৃশ্য সেই ছবিকেও হার মানাচ্ছে। জলে ডুবে গিয়ে একটু দিশেহারা হয়ে উঠে দাঁড়ালেন দিতি সেন। তারপর ঝুঁকে পাড়ে রাখা তোয়ালে টেনে নিয়ে বুকের উপর আড়াল তৈরি করলেন। অয়নের মনে হচ্ছিল তার পায়ে এক ফোঁটা শক্তি নেই, সে নড়তে পারছে না। দ্বিতীয় তোয়ালে দিয়ে শরীর জড়িয়ে উপরে উঠে এসে অয়নকে দেখতে পেলেন দিতি সেন। চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। তারপর দ্রুত ভিতরে চলে গেলেন। নিজের ওপর খুব রাগ হলো অয়নের। এরকম বোকার মতো দাঁড়িয়ে থাকার কোনো মানে হয়? হঠাৎ শরীর ওরকম হয়ে গেল। সে ধীরে ধীরে ঘরে এলো। দিতি সেনের শরীরটা ঈশ্বর তার সমস্ত শিল্প নৈপুণ্য ব্যবহার করে তৈরি করেছেন। ওর স্বামী কি মূর্খ? না হলে এরকম মহিলার সঙ্গ ত্যাগ করে? অবশ্য এসব চিন্তা করার কোনো মানে হয় না। নিজেকে ব্যস্ত রাখতে অয়ন স্নান ঘরে ঢুকল। শাওয়ার থেকে জল পড়ছে শরীরে। শরীর জুড়িয়ে যাক। লাঞ্চের টেবিলে দিতি সেন আগেই পৌঁছে গিয়েছিলেন। এখন তার পরনে হলদে পাজামা এবং শার্ট। অয়ন লক্ষ্য করল শার্টের দ্বিতীয় বোতাম খোলা থাকায় বুকের আভাস পাওয়া যাচ্ছে। পরিবেশন করতে করতে দিতি সেন হাসলেন। দেখুন খাওয়া যায় কিনা। 4 রকমের পদ ছাড়া ডাল এবং ভাত। অয়ন বলল, এত করেছেন কেন? চান্স নিলাম না, একটা ভালো না হলে আরেকটা ভালো হতে পারে। খাবার পেয়ে অস্বস্তিটা কমে গেল অয়নের। প্রতিটি রান্নাই খুব ভালো হয়েছে। বারংবার প্রশংসা করতে করতে সবগুলোই খেয়ে ফেলল সে। খেতে খেতে দিতি সেন বললেন, আপনাকে এইভাবে খেতে কদিন দেখিনি। অসভ্যের মতো খেলাম না। হুম, প্রিটেন্ড না করে খেলেন।
মা খেয়ে কি বললেন? আমি যা করি তাই মায়ের ভালো লাগে। এখন ঘুমিয়ে পড়েছেন। দুজনের খাওয়া শেষ হতেই সমুদ্রের দিক থেকে মানুষের উত্তেজিত কণ্ঠস্বর ভেসে এলো। চাতালে এসে অয়ন দেখল কিছু মানুষ দৌড়ে যাচ্ছে সমুদ্রের দিকে। কেউ কেউ জলে নেমে পড়েছে। নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটেছে। সে দিতি সেনকে বলল, আপনি বিশ্রাম করুন, আমি একটু দেখে আসছি। জবাবের অপেক্ষা না করে সে পাথরের সিঁড়ি বেয়ে নেমে এলো, তালা খুলে নিচে চলে গেল। এরই মধ্যে সমুদ্রের ধারে জলের গায়ে ভিড় জমে গেছে। অয়ন শুনতে পেল সমুদ্রে একটি মৃতদেহ ভাসতে দেখা গেছে। তাকে পাড়ে নিয়ে আসতে কয়েকজন সাঁতরে গেছে। ঢেউয়ের ওঠানামার মধ্য দিয়ে সাঁতারুদের দেখা যাচ্ছিল। ওদের একজন মৃতদেহটাকে ধরে ফেলেছে, কিন্তু একটা বিশাল ঢেউ এসে যাওয়ায় আড়ালে চলে গেল। ঢেউ চলে গেলে দেখা গেল সাঁতারু একা। মৃতদেহ তার হাত ছাড়া হয়ে গেছে। অয়ন মন্টিকে দেখতে পেল, কৌতূহলী চোখে দেখছে। সে ওর পাশে যেতেই মন্টি বলল, খুন হতে পারে বাবু। অনেক সময় জাহাজ থেকে খুন করে জলে ফেলে দেয়। যদি এখানকার কেউ হতো তাহলে তার খোঁজ পড়ে যেত। ঠিক কথা। সাঁতারুরা ফিরে আসছিল। মৃতদেহ সমুদ্রের গভীরে এগিয়ে গেছে। এখন জোয়ার শুরু হবে। নৌকো নিয়ে যাওয়ার কোনো উপায় নেই। লোকগুলো বালিতে এসে বসতেই সবাই তাদের ঘিরে ধরল। চিনতে পারলে? আমাদের চেনা কোনো মানুষ? সবাই মাথা নেড়ে না বললেও একজন, যে মৃতদেহটাকে ধরতে পেরেছিল, সে শুধু মুখ নিচু করে বসে থাকলো। একজন সাঁতারু বলল, যা ঢেউ, স্রোতের যা জোর, দেখব কি করে? তার উপর বডিটা উপর হয়ে ভাসছিল যে। টনি গিয়ে বডির হাত ধরেছিল, দেখলে ওরই দেখার কথা। ও টনি, কাকে দেখলে? চেনা কেউ? এক বৃদ্ধ জিজ্ঞেস করল। আমি জানি না। মুখ তুলে থুতু ফেলল টনি। একবার মনে হলো। কথাটা শেষ না করে মাথা নাড়ল জোরে জোরে। কি মনে হলো? আরে আমার তো ভুলও হতে পারে। আচ্ছা, তা তো হতেই পারে। অত জল ঢেউয়ের মধ্যে ভুল হওয়া অস্বাভাবিক নয়। তবু দেখে কারো কথা মনে পড়ল? হ্যাঁ, মানে অনেকটা গজাননের মতো। গজানন? সব কটা মুখ ঘুরে গেল মন্টির দিকে। দূরে বসা মন্টির কানে কথাটা গিয়েছিল। জিজ্ঞাসা করল, ঠিক দেখেছিস? মায়েরই বলছি। মুখটার একটুখানি জলের ওপর উঠেছিল, কিন্তু ভুলও হতে পারে। টনি মাথা নাড়ল। সেই বৃদ্ধ জিজ্ঞাসা করল, ও মন্টি, তোর শালা কি ফিরে এসেছিল? না, সে মুম্বাই গিয়ে ফুর্তি করছে। এখানকার জলে ভাসবে কোন দুঃখে? মন্টি উঠে দাঁড়ালো। ওরকম কপাল যদি আমার হতো তাহলে অনেক আগেই হয়ে যেত। সমুদ্র আর লোক পেল না যে ওই হারামজাদাকে গিলবে। এই বেটা কি দেখতে কি দেখেছে? সবাই মাথা নাড়ল। ঠিক ঠিক, গজানন ভালো সাঁতার জানত। জলে ডুবে মরার কথা তার নয়। তবু সেই বৃদ্ধ জিজ্ঞাসা করল, বডি যে শার্ট পরেছিল, তা কি তোর চেনা? টনি মাথা নাড়ল। না, লাল গেঞ্জি পরেছিল। গজাননকে লাল গেঞ্জি পরতে এই সমুদ্র তটের মানুষগুলো কখনো দেখেনি। ধীরে ধীরে ভিড় পাতলা হয়ে গেল। অয়ন মন্টির পাশে দাঁড়ালো। লোকটা তো বলছে ভুল দেখতে পারে। তার উপর তোমার শালা লাল গেঞ্জি পরতো না, তাই বোঝাই যাচ্ছে তোমার শালার কিছুই হয়নি। লোকজন পাশে ছিল না। মন্টি উঠে দাঁড়ালো। বলল, কিন্তু বাবু, ওই লাশটা যদি গজাননের হতো তবেই আমি নিশ্চিন্তি হতাম। আর যাই হোক, মধুবালাকে সে বিরক্ত করতে আসবে না। এই যে সে মুম্বাই চলে গেল, কেউ যদি বলে আর ফিরে আসবে না, আমি একদম বিশ্বাস করি না। যেই টাকা ফুরিয়ে যাবে অমনি সুর সুর করে এসে বউয়ের সামনে হাত পেতে দাঁড়াবে। যতদিন বেঁচে থাকবে ততদিন মেয়েটাকে একটুও সুখে থাকতে দেবে না। তাই ওই ডেড বডি যদি গজাননের হয়, তাহলে বুঝবো ভগবান আছেন। কিন্তু আমি কতকাল মেয়েটাকে আগলে রাখবো? এ এক অদ্ভুত সমস্যা। অয়ন একটা হাত মন্টির কাঁধে রাখল। তারপর জিজ্ঞাসা করল, মধুবালা কোথায়? ঘরে ঘুমোচ্ছে। এখন 3 দিন ওকে নিয়ে সমুদ্রে যাওয়া যাবে না। ওর শরীর খারাপ। এই সময় সমুদ্রে যেতে নেই। দেখি অন্য কাউকে যদি খুঁজে পাই, মন্টি বলল। গাড়িতে নয়, বিচ থেকে হেঁটে উইন্ডির মার্কেট চত্বরে চলে এলো অয়ন।
মোটামুটি কয়েকজন দোকানদারের সঙ্গে তার মুখ চেনা হয়ে গিয়েছে। এই লোকগুলোকেই কলকাতায় গোয়ানিজ বলা হয়ে থাকে। আজ কেনাকাটা নেই। অয়ন উইন্ডো শপিং করছিল। দোকানগুলো সুন্দর সাজানো। "Yes, man, I thought you came here as a tourist. But tourist never stays so long." এক বৃদ্ধ পুরোদস্তুর টাইকোট পরা তার দিকে তাকিয়ে বললেন। অয়ন ইংরেজিতে বলল, "ঠিকই বলেছেন। আমি এখানে কয়েক বছর থাকতে এসেছি।" "কয়েক বছর?" চোখ কপালে তুলে জিজ্ঞাসা করলেন ভদ্রলোক। "তোমার বয়স যা, তাতে তো অবসর নেওয়ার সময় হয়নি।" "ওটা কি সব সময় বয়সের উপর নির্ভর করে?" "তা অবশ্য। আমার নাম ফ্রান্সিস। এই উইন্ডিতে অনেক বছর ধরে আছি। 4টে দোকান ভাড়া দিয়ে চলে যাচ্ছে। এই যে টিলা দেখতে পাচ্ছ, ওই টিলার উপর আমার ছোট্ট বাড়ি। তুমি কানেতকারদের বাংলোয় আছো এটা জানি। আমার নাম অয়ন। নির্জনে শান্তিতে থাকবো বলে এখানে এসেছি। ভগবান তোমার ইচ্ছে পূরণ করুন। আমি এখন 75। এই বয়সে এসে তোমাকে একটা খবর দিতে পারি। ওই ভগবান ভদ্রলোক মানুষকে সব দিতে পারেন, কিন্তু একটা ব্যাপারে তার কোনো ক্ষমতা নেই। সেটা হলো শান্তি।" হাত বাড়িয়ে হাত মেলালেন ফ্রান্সিস। "তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো হে।" "আমারও। একদিন চলে আসুন, কফি খেয়ে যাবেন।" অয়ন বলল। "নিশ্চয়ই যাব। তুমিও পারলে ওই টিলায় চলে এসো।" ফ্রান্সিসকে ছেড়ে কিছুটা যেতে অয়নের মোবাইল জানান দিল। পকেট থেকে বের করে যন্ত্রটা চালু করতে ভদ্রলোকের গলা শুনতে পেল। "হ্যালো, কলকাতা থেকে বলছি। দিদিকে ফোনটা দিন। আমি এখন বাংলোর বাইরে, রাস্তায়। ফিরে গিয়ে বলবো আপনাকে ফোন করতে।" "ও, বাংলো মানে? দিদিরা কি বাংলোতে আছে?" "হ্যাঁ।" এই বলল, টাকা পয়সা কার্ড চুরি হয়ে গেছে। তাহলে বাংলোতে থাকছে কি করে? কেউ তো ওদের মুখ দেখে বাংলোতে থাকতে দেবে না। কেউ কেউ দিতে পারে, দিয়েছে বলেই ওরা আছেন। "আপনি কে মশাই?" "ওই বাংলোটা এখন আমার ভাড়া নেওয়া।" "ও, তাই এসব কাণ্ড না করে ওদের কিছু টাকা ধার দিতে পারলেন না? ওরা তাই দিয়ে টিকিট কেটে ফিরে আসতো, আমাকে কুরিয়ার করতে হতো না?" হাসল অয়ন। "বাহ, আপনি দেখছি বেশ বুদ্ধিমান। কুরিয়ার করেছেন?" "নিশ্চয়ই, রসিদ রেখে দিয়েছি।" আর কথা না বলে লাইন কেটে দিল অয়ন। অদ্ভুত লোক। মিসেস সেনের সঙ্গে ওর ভাইয়ের কথাবার্তার কোনো মিল নেই। অয়ন ঠিক করলো এই কথাগুলো ওদের জানাবে না। ফেরার সময় কনফেকশনারি থেকে বিকেলের জলখাবার কিনে এনেছিল অয়ন। তাই দিয়ে ওরা চাতালে বসে চা খেল। মিসেস সেন বললেন, "আমি আজ রাত্রে কিচ্ছু খাবো না।" দিতি সেন জিজ্ঞাসা করল, "কেন, শরীর ঠিক নেই?" "না রে, দুপুরে ঠিক মতো হজম হয়নি। তারপরে এইসব খাচ্ছি, পেটটাকে বিশ্রামও দেয়া দরকার।" অয়ন জিজ্ঞাসা করল, "হজমের ওষুধ খাবেন?" "না না, তাড়াতাড়ি ঘুমোলেই হবে। সেই কবে থেকে বাইরে বাইরে ঘুরছি। বয়স তো হয়েছে।" মিসেস সেন বললেন। ও কুরিয়ার করেছে কিনা তাও জানালো না। হঠাৎ অয়নের মুখ থেকে বেরিয়ে এলো, "হ্যাঁ, করেছেন। আমি যখন বাইরে ছিলাম তখন ফোন এসেছিল। মনে হয় কাল সকালেই পেয়ে যাবেন।" দিতি সেন জিজ্ঞাসা করলেন, "তখন সমুদ্রের ধারে গোলমাল হচ্ছিল কেন?" একটি অজ্ঞাত পরিচয় মৃতদেহকে সমুদ্রের অনেকটা ভেতরে ভাসতে দেখেছিল। ওরা সাঁতরে কাছে গিয়েও পাড়ে আনতে পারেনি। তবে লোকাল কোনো মানুষের মৃতদেহ নয়। মিসেস সেন জিজ্ঞাসা করলেন, "কার শরীর জানাই গেল না?" "না, সমুদ্রে তলিয়ে যাবে, জলচর প্রাণীদের পেটে যাবে।" ইস! মিসেস সেন চোখ বন্ধ করলেন। এখন রাত 8টা। বাংলো এখন চুপচাপ। সন্ধ্যের মুখে দিতি সেন রান্নাঘরে ঢুকেছিলেন। রাতের খাবার তৈরি করে বলেছিলেন, "আপনার খাবার হটবক্সে রেখে দিয়েছি। ওই প্যাটিস এবং পেস্ট্রি খেয়ে পেট ভরে আছে। যদি ইচ্ছে হয় খেয়ে নেব।" অয়ন কথা বাড়ায়নি। জানালা খুলে সমুদ্রের দিকে তাকাতেই মনে হলো ঘরের মতো আলো ছড়িয়ে আছে জলের ওপর। ঢেউগুলো যে ফসফরাস জ্বালছে তা আজ স্পষ্ট। এখনো জোয়ার চলছে, যে কারণে গর্জন বেশ বেশি। লম্বা সোফায় বসে সে গ্লাসে হুইস্কি ঢালল। আধ গ্লাস খাওয়া হয়েছে কি হয়নি দরজার শব্দ হলো। "আসতে পারি?" "আসুন আসুন।" অয়ন উঠতে গিয়েও উঠল না। দিতি সেন এলেন। তার পরনে সমুদ্র নীল রাত পোশাক, হাত কাটা।
আলো পড়ায় তার সৌন্দর্য বেড়ে গেছে। অয়ন জিজ্ঞাসা করল, কিছু বলবেন? না, মা ঘুমিয়ে পড়েছে। একা থাকতে ভালো লাগছিল না, বসতে পারি? শিওর। সোফার অন্য প্রান্তে অয়ন সরে গেলে দিতি সেন বসলেন। অয়ন বলল, তাহলে কাল অথবা পরশু আপনারা ফিরে যাচ্ছেন? হুম, বোঝা হয়েছিলাম, হালকা হবেন। যে স্বেচ্ছায় বোঝা নেয় সে কি হালকা হতে চায়? দিতি সেন তাকালেন, তারপর হেসে বললেন, আমাকে এক পেগ দেবেন? সোজা হলো অয়ন, জিজ্ঞাসা করল, আপনি শিওর? হ্যাঁ, কিছুই যখন ভালো লাগছে না তখন একটু খেয়ে দেখি। সযত্নে আরেকটি গ্লাস এনে দামি হুইস্কি ঢেলে বরফ মিশিয়ে দিতি সেনের সামনে রাখলো অয়ন। গ্লাস তুলে দিতি সেন বললেন, কি যেন বলে সবাই, আনন্দ, চিয়ার্স, অথবা উল্লাস, সবগুলোই বললাম। সন্তর্পণে একটা চুমুক দিলেন দিতি সেন। বাহ, বেশ নরম। অয়ন কথা বলল না। গ্লাস হাতে জানালার গায়ে উঠে গেলেন দিতি সেন। মুগ্ধ হয়ে কিছু সময় সমুদ্রের দিকে তাকিয়ে ঘুরে দাঁড়ালেন। সাই বাবার কাছে না এলে আমি এখানে আসতেই পারতাম না। এইভাবেই তো যোগাযোগ হয়ে যায়, অয়ন বলল। আচ্ছা, সত্যি আপনি এখানে 5 বছর থাকবেন? সেরকমই ইচ্ছে আছে। তারপর? যদি আর ভাড়া না দেয় তখন অন্য কোথাও খুঁজতে হবে। এরকম একা থাকতে পারবেন? উত্তর দিল না অয়ন। হেসে গ্লাসে আবার কিছুটা ঢালল। দ্রুত নিজের গ্লাস শেষ করে ফিরে এসে ওটা এগিয়ে দিলেন দিতি সেন। একটু ধীরে ধীরে, নিচু গলায় বলল অয়ন। কেন, নেশা হয়ে যাবে? সেটাই স্বাভাবিক। বেশ জোরে হেসে উঠলেন দিতি সেন। হোক, কোনোদিন তো হয়নি, এখানে হোক। অয়ন লক্ষ্য করছিল ধীরে ধীরে দিতি সেনের কথা জড়িয়ে যাচ্ছিল। তৃতীয়বারের শেষে সে জিজ্ঞাসা করল, ডিনার করবেন না? না। চোখ বন্ধ করে মাথা নাড়লেন দিতি সেন অয়নের পাশে বসে। তাহলে এবার আপনার শুয়ে পড়া দরকার। আপনি? আর একটু রাত হোক। ও, যাচ্ছি। দিতি সেন সোফা থেকে উঠে দাঁড়াতেই টলে গেলেন। অয়ন দ্রুত তাকে না ধরলে বিপদ ঘটত। অয়ন বলল, সাবধান। দিতি সেন অয়নকে জড়িয়ে ধরে বললেন, আমার মাথা কেমন যেন করছে, দাঁড়াতে পারছি না। অয়ন তাকালো। দিতি সেনের শরীর তার দুই হাতের মধ্যে, চোখ বন্ধ, ঠোঁট ঈষৎ খোলা। আজ দুপুরে এই শরীরের অংশবিশেষ তাকে যেরকম উত্তেজিত করেছিল, এখন সেটা স্মরণে আসতেই সে মুখ নামালো। সঙ্গে সঙ্গে তাকে দুহাতে জড়িয়ে ধরলেন দিতি সেন। শ্বাস বন্ধ হয়ে আসছিল অয়নের। সে ধীরে ধীরে খাটের পাশে দিতি সেনকে নিয়ে গেল। তারপর বিছানার ওপর ওর শরীরটাকে তুলে দিতেই দিতি সেন পাশ ফিরে শুয়ে পড়লেন। মুখের কাছে মুখ নিয়ে গিয়ে অয়ন বুঝতে পারল দিতি সেন ঘুমিয়ে পড়েছেন। সোফায় ফিরে গেল সে। একটা বাসনা তীব্র হচ্ছে, কিন্তু যেই সে মহিলার মুখের দিকে তাকাচ্ছে অমনি তার তীব্রতা হ্রাস পাচ্ছে। এখন ওকে ঘুমন্ত বালিকার মতো মনে হচ্ছে। এই অবস্থায় বাসনা পূর্ণ করার কথা সে কিছুতেই ভাবতে পারে না। সোফায় মাথা রেখে চোখ বন্ধ করল অয়ন। কখন রাত বেড়ে গেল সে টেরও পায়নি। তন্দ্রা ভাঙতেই দেখল দিতি সেন সেই রকম ভঙ্গিতেই ঘুমিয়ে আছেন। ঘর থেকে বের হলো সে। চাতালে আসতেই দৃশ্যটা দেখতে পেল। আলো জ্বলছে, টিমটিমে আলো। মাছ ধরার নৌকোগুলো সমুদ্রে যাচ্ছে। আলোগুলো নৌকোর ব্লকের হ্যারিকেনের। ধীরে ধীরে সমুদ্রে অন্ধকার নামল। হঠাৎ কেউ চেঁচিয়ে উঠল। সমুদ্র থেকে চিৎকারটা মুখ থেকে ঘুরে তীরের দিকে চলে আসছিল। কিছু লোক এত রাত্রেও সমুদ্রের ধারে থেকে গিয়েছিল মাছ ধরিয়েদের বিদায় দেওয়ার পর। সেই চিৎকার শুনে হৈ হৈ করে উঠল। নেশা এখন অনেক কম। কৌতূহল বাড়তে অয়ন পাথরের সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। আজ সিঁড়ির মাঝখানের গেটে তালা লাগানো হয়নি। সাধারণত যাওয়ার আগে লাড়ু এসব দেখে যায়। সে লোকগুলোর কাছে গিয়ে জানতে পারলো একটা নৌকো থেকে মানুষ জলে পড়ে ভেসে গেছে বলে সন্দেহ করছে ওরা। হাওয়া ও সমুদ্রের গর্জনের কারণে জল থেকে ভেসে আসা চিৎকারটার সঠিক অর্থ বোঝা যাচ্ছে না। তবে এর আগে কেউ ডুবে গেলে মাছ ধরিয়েরা এরকম চিৎকার করে তীরে খবর পাঠায়। ক্রমশ অন্ধকার পাতলা হলো। মাছ ধরিয়েদের নৌকোগুলো এক এক করে দেখা গেল।
প্রথম নৌকো পাড়ে আসা মাত্রই সবাই জানতে চাইল কি হয়েছে। পরের নৌকোর সঙ্গে একটি খালি নৌকো বাঁধা রয়েছে। ঘটনাটা শুনল অয়ন। মাছ ধরতে গিয়েছিল মন্টি, ইঞ্জিনে ছিল মধুবালা। তীর থেকে অনেকটা ভেতরে আগ বাড়িয়ে চলে গিয়েছিল তারা। তারপর হঠাৎ মধুবালা নৌকো ছেড়ে জলে ঝাঁপ দেয়। তাকে ঝাঁপ দিতে পেছনের নৌকোর লোকজন দেখেছে। মন্টিও চিৎকার করে জলে ঝাঁপিয়ে পড়ে তার শালাজকে উদ্ধার করতে। কিন্তু ভাটার স্রোত দুজনকেই মাঝ সমুদ্রে টেনে নিয়ে যায়, যেখান থেকে বেঁচে ফেরা মুশকিল। স্তম্ভিত হয়ে গেল অয়ন। মধুবালা আচমকা জলে ঝাঁপিয়ে পড়ল কেন? সে শুনল কাল মৃতদেহের কথা শোনার পর থেকে মধুবালা নাকি পাথরের মতো বসেছিল, কারোর সঙ্গে কথা বলতে চায়নি। মন্টি তাই দেখে ভেবেছিল রাতে আর মাছ ধরতে যাবে না, কিন্তু মধুবালা তাকে জোর করে নিয়ে গেছে। এখন সবার মনে হচ্ছে মন্টি স্বীকার না করুক, মধুবালা বুঝে গিয়েছিল তার স্বামী মারা গিয়েছে। কিন্তু যে স্বামী সম্পর্কে অত কটু কথা বলেছে, সম্পর্ক ছিন্ন করে ফেলেছে বলে দাবি করেছে, সে কেন মৃত্যু সংবাদ বিশ্বাস করে আত্মহত্যা করবে? তার মানে কি মধুবালার রাগ দেখানোটা বানানো ছিল? সমুদ্রের দিকে তাকালো অয়ন। ভোরের সমুদ্র অনেকটাই শান্ত। দুটো ভালো মানুষ চলে গেল। মধুবালা স্বামী সম্পর্কে যা বলতো তা যে ভাবতো না, অয়ন না হয় বুঝতে পারেনি, মন্টিও পারেনি। নাকি পেরেছিল বলেই মৃতদেহটা শালার বলে মানতে চায়নি? শালা বেঁচে আছে বলে মধুবালাকে ভোলাতে চেয়েছিল কি? মাথার ভেতরে এলোপাথাড়ি ভাবনা এত প্রবল হয়ে উঠছিল যে কতক্ষণ সমুদ্রের ধারে বসে আছে ঠাওর করতে পারেনি। যখন পারল তখন সূর্য অনেক ওপরে, রোদ্দুর কড়া হয়ে গেছে। সে ধীরে ধীরে বাংলোয় ফিরে এলো। মিসেস ট্রেন এগিয়ে এলেন। এইমাত্র কুরিয়ার কোম্পানি খামটা দিয়ে গেল, দুটো চেকই পাঠিয়েছে। এখানকার স্টেট ব্যাংক কখন খোলে? এখন কটা বাজে? 9:45, মিসেস সেন বললেন। তৈরি হন, আমি গাড়ি বের করছি। নিজের ঘরে এসে চাবি নিল অয়ন। ঘরে কেউ নেই, বিছানা পরিপাটি করে গোছানো। গাড়ি বের করলে মিসেস সেন ধীরে ধীরে বেরিয়ে এলেন। দিতি তো ঘুমোচ্ছে, বলছে খুব মাথা ব্যথা করছে। দরজাটা বন্ধ করে দেব? দিন, আমার কাছে চাবি আছে। মিসেস সেনকে নিয়ে ব্যাংকে পৌঁছে গেল অয়ন। সবে ব্যাংক খুললেও কর্মচারীরা যে যার জায়গায় এসে গেছেন। চেক সই করে 40,000 টাকা তুললেন ভদ্রমহিলা। কয়েক বছর আগে যা সম্ভব হতো না, কম্পিউটার তা করে দিয়েছে। টাকা নিয়ে গাড়িতে বসে মিসেস সেন বললেন, তোমার ঋণ জীবনে কখনো শোধ করতে পারবো না, কিন্তু তোমার কি হয়েছে বলো তো? অয়ন হাসার চেষ্টা করল। কই, কিছু হয়নি তো। এখান থেকে মুম্বাই গাড়িতে কতক্ষণ লাগবে? খুব বেশি হলে ঘন্টা 3, যদি রাস্তা ঠিক থাকে। তাহলে একটি গাড়ি ভাড়া করে দাও। আমরা যদি 3টের মধ্যে পৌঁছাতে পারি তাহলে মুম্বাই এয়ারপোর্ট থেকে কলকাতার ফ্লাইট ধরতে পারব। বেশ তো। উইন্ডিতে একটা ট্রাভেল কোম্পানির অফিস দেখেছিল অয়ন। সেখানে গিয়ে জানা গেল শুধু গাড়ি পাওয়া যাবে তা নয়, ওরা নেটে প্লেনের টিকিটও কেটে দিতে পারে। মিসেস সেন সুযোগটা ছাড়লেন না। অয়ন জিজ্ঞাসা করল, আপনারা লাঞ্চ না করে যাবেন? সেটা কি ঠিক হবে? লাঞ্চ করলে 4টের ফ্লাইট পাবো না, মিসেস সেন বললেন। মালপত্র ট্যাক্সিওয়ালাই গাড়িতে তুলছিল। মিসেস সেন অয়নের হাত ধরলেন। ঠিকানা ফোন নাম্বার দিয়ে গেলাম, কলকাতায় গেলে অবশ্যই আমার ওখানে আসবে। অয়ন হাসল। দিদি সেন তৈরি হয়ে বেরিয়ে এলে দেখা গেল তার মুখ চোখ ফোলা। অয়ন বলল, আপনাকে তো সুস্থ মনে হচ্ছে না, ওষুধ খেয়েছেন? মিসেস সেন জবাব দিলেন, খেতে চাইছিল না, জোর করে খাইয়ে দিয়েছি। মিসেস সেন গাড়িতে উঠলেন আগে। উঠতে যাওয়ার আগে ঘুরে দাঁড়ালেন দিতি সেন। নিচু গলায় বললেন, আসছি। আসুন, অয়ন বলল। কথাটা যেন মনে রাখেন। গাড়িতে উঠে গেলেন দিতি সেন। এখন রাত। সমুদ্রের গায়ে চাঁদের আলো আজ আরো মায়াময়। হু হু করে বাতাস বইছে। চাতালে চুপচাপ বসেছিল অয়ন। একটা রাত পাখি চিৎকার করে উড়ে গেল। এই সমুদ্রের জলে ডুবে রয়েছে মধুবালা, তার স্বামী এবং মন্টি।
কি ভয়ানক শূন্য মনে হচ্ছে চারধার। ওপরের আকাশে একটি প্লেন উড়ে যাচ্ছে, তার আলো দপদপ করছে। এই সময় মোবাইল বেজে উঠল। শোয়ার ঘরে রেখে এসেছিল অয়ন। এখন চাতাল থেকে উঠতে ইচ্ছে করছিল না। মোবাইলটা বেজে বেজে থেমে গেল, তারপর আবার বাজতে লাগলো, কালের ঘন্টার মতো। শেষ পর্যন্ত না উঠে পারল না অয়ন। মোবাইল ফোনের কাছে পৌঁছানোর আগেই সেটা চুপ করে গেল। যন্ত্রটা তুলে নিয়ে দেখল অয়ন। নম্বর পড়ার আগেই SMS ফুটে উঠল স্ক্রিনে। কলকাতায় পৌঁছতে হয়, তাই পৌঁছেছি। এখানে বেশি দিন থাকলে পাগল হয়ে যাব। দিতি সেন। যন্ত্রটাকে নিয়ে ভেতরের বারান্দায় চলে এলো অয়ন। সমুদ্রের ঢেউ এখন আরো জোরে ঝাঁপিয়ে পড়ছে। তার শব্দে যেন কানে তালা লাগছে। ওপাশের সমুদ্র অন্ধকারে ঢাকা। সমুদ্র রাত হলেই এত উত্তাল হয় কেন? আবার মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে আলো জ্বালল সে। এখানে বেশি দিন থাকলে পাগল হয়ে যাব। দিতি সেন। সে লিখল, এতদিন তো ছিলেন। সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে জবাব ভেসে এলো, ছিলাম, তখন আপনি ছিলেন না। ভাবুন, আরো একবার ভেবে দেখুন। অয়ন লিখল, আমার ভাবা হয়ে গেছে। জবাব এলো। সিঁড়ি ভেঙে নিচে নেমে আসতে সে দেখতে পেল দূরে জলের ধারে একটা ভিড় জমেছে। সেদিকে হাঁটতে লাগলো অয়ন। কাছে গিয়ে ভিড়ের ফাঁক দিয়ে একটা মানুষকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখল। মানুষটির শরীর জলের ভেতর থেকে টেনে বালিতে আনা হয়েছে। অয়ন দেখল লোকটার পরনে প্যান্ট আর গেঞ্জি। লোকজনের কথা শুনে বুঝতে পারল এই লোকটি গজানন। ওর গায়ের গেঞ্জির রং লাল। যে ওকে সমুদ্রে ভাসতে দেখেছিল সে ভুল দেখেনি। গজানন সত্যি সত্যি সমুদ্রে ডুবে মরেছিল। লোকটা কি আত্মহত্যা করেছিল? ওর মৃত্যুর খবর আর কেউ বিশ্বাস না করলেও মধুবালা করেছিল বলে আর বেঁচে থাকতেই চায়নি। যাকে এতকাল এড়িয়ে গিয়েছিল, যার সঙ্গে সম্পর্ক রাখতে চায়নি, তার মৃত্যুর খবর পেয়ে মধুবালা পৃথিবী ছেড়ে চলে গেল কেন? এই বিস্ময়ের শেষ কখনোই হবে না। মোবাইল জানান দিল। অয়ন দেখল আবার মেসেজ এসেছে। কি হলো, চুপ করে গেলেন কেন? অয়ন লিখল, এখন কথা বলতে ইচ্ছে হচ্ছে না। SMS পাঠিয়ে মোবাইলের সুইচ অফ করে পকেটে রেখে দিল সে। সমুদ্রের ধার দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ হাসি পেল তার। মধুবালা চলে গেল দূরপাল্লায়। নিজের পরিচিত জগৎ ছেড়ে সে চলে এসেছিল এই সমুদ্রের ধারে। দিতি সেনের সঙ্গে আচমকাই যোগাযোগ হয়ে গেল। কিন্তু তিনিও তো দূরপাল্লার নারী। কখনো দেখা হলে বলা যেতে পারে, কেমন আছেন, ভালো তো? এই কথাগুলো ভাবতেই নিজেকে খুব হালকা মনে হলো। সামুদ্রিক বাতাস বুক ভরে নিল অয়ন। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস দূরপাল্লায় দুই নারী এর শেষ পর্ব। উপন্যাসটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে সত্যি খুব অনুপ্রাণিত করে। আমরা খুব শীঘ্রই নতুন একটি গল্প নিয়ে আবার হাজির হব। শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। পরবর্তী গল্প আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।